আসসালামু আলাইকুম। আজকে আমার উপন্যাস গোপনে সামাই ভালোবাসা সেখান থেকে কিছু অংশ পাঠ করে সবাইকে শোনাব। যদিও আমি আহ, পাঠ পাঠে খুব একটা যে দক্ষ তা নেই, তারপরেও চেষ্টা করা। আসাদ খাবার আনতে যাওয়ার পর কিছু বিশেষ মুহূর্ত আমার চোখের সামনে ভেসে উঠল। আমার দু চোখ তখনও অশ্রুসিক্ত, বালিশ কান্নায় ভেসে উঠেছে। আমার তখনও জ্ঞান ছিল কিনা মনে নেই, তবে অভিনন্দন আমাকে আর কোলা করে নিচে নামছে। এই দৃশ্যটা অদ্ভুতভাবে আমার দু চোখের পাতায় লেগে আছে। আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। একটা মানুষের স্পর্শ, একটা মানুষের গায়ের গন্ধ সময় আর পরিস্থিতিতে কত ভিন্ন হয়ে যায়। গভীর করে দাগ কেটে যাওয়া মানুষটা হয়তো পাল্টে যায় পরিস্থিতির কারণে, কিন্তু বুকের ভিতরটার তোলপাড় স্পন্দন ভুলতে না পারার যন্ত্রণাকে নিয়ন্ত্রণ করা যায়। তবুও অনুভূতি ও বাস্তবতার অদ্ভুত যুদ্ধের ভিতর দিয়ে একটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যায় একটা জীবন। আমি একটা গভীর ঘুরে ছিলাম। আমার পার্থিব মনন ব্যাখ্যাহীন হয়ে পড়ে। তখন জীবন ও মৃত্যু একসাথে দেখেছিলাম। জীবন ও মৃত্যু একসাথে দেখার অনুভূতি ও অভিজ্ঞতা সবার পক্ষে শেয়ার করা কঠিন। আমার পক্ষেও ভীষণ রকম কঠিন। আমি কোনোদিন বোঝাতে পারবো না অভিনন্দন আমাকে কোলে নিয়ে এতগুলো সিঁড়ি পার হচ্ছে। আমার ভিতরে অদ্ভুতভাবে পদ্মার অথই জল আর স্রোতের ধাক্কা এসে লাগছিল। আমি দিক শূন্য হয়ে ভেসে যাচ্ছি, নদীর গভীর তলদেশের অতলান্তে হারিয়ে যাচ্ছি। তারপর আবার মনে হচ্ছিল আমি মরে গিয়েও বেঁচে উঠছি। আমি একটা গভীরতম স্বপ্নে হারিয়ে যাচ্ছি। একটা ভয়ঙ্কর জীবন থেকে প্রিয় মানুষের হাত ধরে হারিয়ে যাচ্ছি। একটা মৃত মানুষ জীবন পাওয়ার স্বপ্নে বিভোর। অভিনন্দন আমার মৃত লাশটা নিয়ে আপ্রাণ চেষ্টা করছে কোথাও হারিয়ে যেতে, আমাকে নিয়ে নতুন করে বেঁচে থাকতে। বিমূর্ত একটা ভাবনা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আমিও ঘুমের ঘোরে কিংবা আতঙ্কিত হয়ে অভিনন্দনকে জাপটে ধরে থাকি। যে করে হোক আমাকে বাঁচতে হবে, আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। আমি কেন সে সময়ে এসব ভেবেছিলাম? আমার এখনকার জীবনে নানান রকম অনুভূতি আর প্রশ্ন এসে ভর করে। আসাদের সন্তান নিজের শরীরে ধারণ করে আমি আমার প্রাক্তন প্রেমিকের হতে চেয়েছিলাম। তাকে নিয়ে নতুন আরেকটা জীবন গড়তে চেয়েছিলাম। আমি অভিনন্দনকে যতই ভালোবাসি না কেন, আমি তো তখন গর্ভে থাকা একটি শিশুর মা, সমাজে দায়িত্বশীল একজন ব্যক্তির স্ত্রী। আমি কেন এমন সব ভাবনাকে প্রশ্রয় দিয়েছিলাম? মানুষ কেন জানি তার জীবনের সব চাওয়া পাওয়ার ব্যাখ্যা দিতে পারে না, সব আচরণের কারণ ব্যাখ্যা করতে পারে না। অভিনন্দনের ভালোবাসায় যতই ডুবতে চাই না কেন, বাস্তবতা আর ভালোবাসার মানুষটারও নিরাপত্তার কথা আমার ভাবা উচিত। তারও আমাদের মান সম্মানের কথা ভাবা উচিত। আমি সব কিছুই জানতাম, তারপরও তার প্রতি আমার প্রথম যৌবনের একটা গভীরতম অনুভূতি মনের কোথাও বিধৃত হয়ে আছে। পৃথিবীতে কত শত নরনারী একান্ত ভালোবাসায় ঘর বাঁধে, কয়জন তা টিকিয়ে রাখতে পারে? একটা পোড়া মন হয়তো অনেকেরই থাকে, কিন্তু সবাই তা প্রকাশ করে না। চোখের সামনে একটা মানব বসতি অথই জলে ভেসে গেল, ডুবে গেল শত শত মানুষের স্বপ্ন, বহুদিনের জীবন জীবিকা। শত শত ঘরহীন মানুষের বিলাপে নদী তীর ভারী হয়ে উঠেছে। সহায় সম্বল হারিয়ে মানুষগুলো পাগল প্রায়। আমার বুকের ভেতরটা তোলপাড় হচ্ছিল। আমি প্রচণ্ড ঘামছিলাম। আমার একটা কথাই শুধু মনে হচ্ছিল, আমার গর্ভে থাকা একটা হৃদস্পন্দন, আমার হৃৎপিণ্ডটা অসহায় অবস্থায়। এক টুকরো মাংসপিণ্ড তখন আমার পুরো পৃথিবী। আমার যেভাবেই হোক এই অনাগত প্রাণটাকে বাঁচাতে হবে। প্রচুর মানুষ এদিক সেদিক ছোটাছুটি করছে।
আসাদের হাতে অনেক জিনিসপত্র। আমার মনে হলো, আচ্ছা, আসাদও তো আমাকে কোলে করে নামাতে পারত, কিংবা আমাকে কোলে করে নামানোর জন্য অভিনন্দনকে গালমন্দ করত। কি অদ্ভুত, আসাদের মতো রাগী মানুষটা কি নির্বিকারভাবে পুরো বিষয়টাকে মেনে নিয়েছে। মানুষ বড় অভিমানী, রাগী, জেদি, অহংকারী, কিন্তু পরিস্থিতি তার এই সকল বিষয়কে তুচ্ছ করে দেয়। যখন সবাই জিনিসপত্র সরাতে সরাতে জলোচ্ছ্বাস আর ভাঙন তীব্র হয়ে ওঠে, তখন নিজে বেঁচে থাকা আর আপনজনদের বাঁচিয়ে রাখা কঠিন হয়ে যায়। আমরা মারাত্মক ভয়ঙ্কর একটা পরিস্থিতি পার করেছি। এই যেন নতুন করে জীবন পাওয়া, আমাদের সবার নতুন জীবন। ঘণ্টাখানিক পর আসাদ ফিরে আসে। আশেপাশের কোনো দোকানেই নাকি খাবার পাওয়া যাচ্ছিল না, বেশিরভাগ দোকানেই বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর নাকি রুটি, সবজি ও ডিম ভাজি পেয়েছে। আসাদ খাবার নিয়ে রুমে ঢুকতেই আমি উঠে বসলাম। আসাদ তখন নতুন নোকিয়া মোবাইল কিনেছে। ওর মোবাইলে সারা দেশ থেকে একের পর এক কল আসছে, আমরা নিরাপদে আছি কিনা খোঁজ খবর নিচ্ছে। আমি খাবারগুলো প্যাকেট থেকে বের করে প্লেটে দিচ্ছিলাম। এমন সময় অভিনন্দন রুমে ঢুকলো। ছোট একটা রুম, সেখানে সংসারের জিনিসপত্র ঠাসা, কোথাও ঠিকমতো বসার জায়গা নেই। সে রুমে ঢুকেও যেন অপ্রস্তুত। আসলে আমাদের খোঁজ খবর নিতে আসছে, আর কোনো কিছুর প্রয়োজন আছে কিনা তা জানার জন্য। আসাদের কানে মোবাইল, সে অভিনন্দনকে দেখে হাতের ইশারায় বসতে বলল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি তো এমনিতেই অসাড় হয়েছিলাম। অভিনন্দনকে দেখে যেন আরও জমে যাচ্ছি। সমগ্র বর্ষার জল যেন আমার এই গৃহকোণে। আমি মাথা তুলে তাকাতে পারছিলাম না। বুকের ভেতরটা ধুকধুক করছিল। কেমন একটা লজ্জা আমাকে আবিষ্ট করে রাখলো। আমি আর চোখে তাকিয়ে দেখি অভিনন্দনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যে মানুষটাকে কয়েক ঘন্টা আগে জাপটে ধরে বাঁচার চেষ্টা করছিলাম, এখন যেন সে যোজন যোজন দূরত্বে অবস্থান করছে। কি অদ্ভুত মানুষের মন, কেমন এক অদ্ভুত গোপন টানাপোড়েন। বুকের ভেতর জমে থাকা মায়ার পাহাড়, ইচ্ছে করলেই সে পাহাড়কে স্পর্শ করা যায় না। আমি নীরবে বিছানার জামা কাপড় সরিয়ে রাখলাম, একটা জায়গা করে দিলাম যেন সে বসতে পারে। অভিনন্দন মাথা নিচু করে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আমার দিকে তাকায় না। আমি সুযোগ খুঁজছিলাম যেন ও একবার আমার দিকে তাকায়। আমি উঠে বসলাম। টুকটাক কাজ করার উছিলায় ওর দিকে বারবার তাকাচ্ছিলাম, কিন্তু অভিনন্দন কিছুতেই আমার দিকে তাকায় না। এর মধ্যে একজন স্টাফ খুব হন্তদন্ত হয়ে এলো। এসেই নিজের বুক চাপড়ে কাঁদতে লাগলো। স্যার, আমার মাইয়াডারে পাইতাছি না, সবাই কইতাছে ও নাকি তলায়া গেছে। এখনও মনে পড়লে সমস্ত শরীর হিম হয়ে যায়, শিরা উপশিরায় রক্ত প্রবাহ থেমে যায়। আমরা আটকে উঠলাম, কারণ তখনও অফিসিয়ালি শোনা যায়নি কারো স্বজন হারিয়ে গেছে। কোনো কিছু না বলেই লোকটার কাঁধে হাত রেখে অভিনন্দন বাইরে বেরিয়ে গেল। লোকটাকে বলল, চলো আমার সাথে, দেখি ডুবুরিরা, পুলিশ আর ফায়ার সার্ভিস লোকেরা কি বলে। ওরা বাইরে চলে গেল। আসাদ তখনও কি যেন মোবাইলে কথা বলছে। আমি আসাদের দিকে আর অভিনন্দনের দিকে তাকাই। আচমকা দেখি অভিনন্দন আমার দিকে গভীরতম মমতায় এক পলক তাকিয়ে নিয়েই চোখ নামিয়ে নিল। আমি স্থির হয়ে যাই। আমার শরীরের ভিতরের স্পন্দন দ্রুত বেগে চলতে শুরু করে। তখন আমি আমার বুকের মধ্যে জমে থাকা কান্নার পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাওয়ার শব্দ শুনতে পাই। জমাটি পাহাড় ভাঙার শব্দ আমাকে অসহায়, অস্থির করে তোলে। আমার সমগ্র অনুভূতি ও বাস্তবতাকে মেনে নিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করি। ভেঙে পড়া পাহাড়ের কোটি কোটি টুকরো কুড়াতে কুড়াতে একটা অচেনা সময়ের পথে ক্ষুদ্র জীবনটা প্রবাহিত হয়। নিজেকে নিজের কাছে কেমন অসহায় আর অচেনা লাগে। আমি অনুভব করি গভীর নোনা জল আমার চিবুক ছুঁয়ে গেছে। আমি আমাকে বাঁচিয়ে রাখতে চোখের জলের দাগ মুছে ফেলি। বুকের কোথাও তখন শচীন গুপ্তার গান বাজতে থাকে। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম। সবার হরষে হাসি বেদনে কাঁদি, বাঁধান পিয়রে মুক্তির জলে বাঁধি। সবাই হারায়ে আবার সবই কিছু যে পেলাম। এটা হচ্ছে আমার উপন্যাসের 8ম পরিচ্ছেদ। এটা টোটালি হচ্ছে
আছে 94 পৃষ্ঠা, প্রায় 14-15টা পরিচ্ছেদ। এটা এখন ই বুকে পাওয়া যাচ্ছে, হ্যাঁ 15টা পরিচ্ছেদ আছে। তো সবাইকে আমন্ত্রণ জানাবো আমার বই পড়ার জন্য। অনেক দিন সাহিত্য চর্চা থেকে দূরে আছি বলা যায়। আসলে এই হার্ড কপি বই প্রকাশ করা হচ্ছে না, তো ই বুকে রেগুলার আমি আপলোড করছি, মানে পোস্ট করা হচ্ছে। রিসেন্টলি আমি একটা ছোট বই পাবলিশ করলাম বইটই প্ল্যাটফর্মে। তো নিয়মিত হওয়ার চেষ্টা করছি। আসলে সাহিত্য চর্চা এগুলো নিয়মিত হওয়ার জন্য নিয়মিত চর্চা করতে হয়, পড়াশোনা করতে হয়, নীরবতায় নিজেকে উৎসর্গ করতে হয়। তো সুখী পড়াশোনা, সুখী হোক আমাদের সাহিত্য চর্চা। সবাইকে বলবো আমার যে বই পড়ার প্রতি সবাইকে স্বাগত জানাবো আর কি। তো সবাই অনেক ভালো থাকবেন। আর ই বুক সম্পর্কে অনেকের ধারণা নেই। এটা হচ্ছে গুগল প্লে স্টোরে বইটই নামে একটি অ্যাপস আছে, ওইটা ডাউনলোড করা যায় ফ্রি। তবে বই পড়তে চাইলে এটা খুবই স্বল্প মূল্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করা যায়। সেটা 20 টাকা, 30 টাকা, 10 টাকা দামের বইও আছে। যারা দেশের বাইরে তারা $1 কিনতে পারবে বা সংগ্রহ করতে পারবে, বই পড়তে পারবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। খোদাফেজ।